গ্রামকে আর গ্রামের লোকেদেরকে বাঁচাও বাবা। বিপদের সময় এত সাহায্য করে থাকা এই সম্পত্তি কলিঙ্কার গুপ্তধনে আছে, তা দিয়ে গ্রামটাকে বাঁচাও বাবা, গ্রামটাকে বাঁচাও। এটা আমার সম্পত্তি, আমার সম্পত্তি। এর কাছে আসলেও তুমি মরবে, রক্ত বমি করে মরবে তুমি। আবার সেই স্বপ্ন, বারবার সেই একই স্বপ্ন এসে আমাকে ভয় কেন দেখায়? এইটা ভাবতে ভাবতে ও নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। এই সুন্দর গ্রামটির নাম বিমলাপুর। কিছু বছর আগে পর্যন্ত বিমলাপুরের লোকেরা খুশিতে আর সুখে শান্তিতে কাটাতো, কিন্তু বিগত 4 বছর ধরে একটুকু বৃষ্টি হয়নি। এর জন্যে লোকেরা গম্ভীর সমস্যার মুখোমুখি করছে। শক্তিশালী যুবকরা পাশের গ্রামে চাষবাসে কাজ করে একটু রোজগার করছে, কিন্তু কমজোর বৃদ্ধরা খিদের চোটে মরে যাচ্ছে। সাহেব, বর্ষা না হওয়ার কারণে আর এই ফসল হয়নি। আমরা এতদিন একটা রুটি খেয়ে যেরম তেরম বেঁচেছিলাম। অন্য গ্রামে কাজে যাওয়ার জন্যে শক্তি আর যৌবন দরকার। আমাদের খিদে মরার অবস্থা। বৃষ্টি হয়নি তো কি করব? আমারও তো মাটি শুকিয়ে গেছে। আমি কি বসে কাঁদতে থাকবো নাকি? বিপদ তো সবারই আসে। মুরগির বিপদ আছে, হাঁসের বিপদ আছে। আমার কাছে এসে কান্নাকাটি না করে বৃষ্টির জন্য কামনা করো। গ্রামের জমিদার গ্রাম আর গ্রামবাসীদের জীবন বাঁচানোর জায়গায় যখন কিছুই করল না, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে গেল। সন্ধেবেলায় দুটো বৃদ্ধ লোক গাছের তলায় বসে নিজেদের অসুবিধার কথা একে অপরকে বলছিল। জমিদারের কথা আমার মনটা খুব খারাপ করে দিল। আসলে সে কি জমিদার? পুরো গ্রাম এই আকালের কষ্টে ভুগছে। ওদের সাহায্য করার দায়িত্ব গ্রামের জমিদারের হয়। এই সব কথা না শুনে সে সবাইকে যেতে বলে। সে তো আসলে জমিদার নয়, জমিদার তো আসলে কলিঙ্কা বংশের ছিল। কলিঙ্কা বংশের? হ্যাঁ, তোমার এই গ্রামে প্রবাসী হয়ে এসে শুধু 10 বছরই হয়েছে, তাই তোমরা কলিঙ্কা বংশের ব্যাপারে জানো না। যখন আমি ছোট ছিলাম, প্রায় 70 বছর আগে, আমাদের গ্রামে কলিঙ্কার লোকেরা রাজ করত, আর ওরা খুব ভালো ছিল। আসল জমিদার তো ওরাই ছিল। ওরা কোথায় গেল? আর এই ভান্ডারীরা জমিদার কি করে হলো? এই গ্রামের শেষে একটা বড় মহল, তো তুমি নিশ্চয় দেখে থাকবে। ওইটাই কলিঙ্কা জমিদারের বাড়ি ছিল। আমার ছোটবেলায় রত্নাকর কলিঙ্কা ভীমলাপুরের শাসক ছিলেন, কিন্তু উনি হঠাৎ কোথায় চলে গেলেন। সেই সময়ের কর্মল বংশের আগে কলিঙ্কা সংস্থানে দিওয়ান ছিল। উনি জমিদারিটা নিয়ে নেন, রত্নাকর মহলটা ছেড়ে দিয়ে কোথাও চলে যান, আর কোনোদিন ফিরে আসলেন না। কর্মল বংশের সব জমিদারি ছিনিয়ে নিল। সেদিন থেকে ওরাই বিমলাপুরের জমিদার। কর্মল বংশেরই হলো এই ভান্ডারী। ওই মহলটাকে দখলে নিল না কেন? ওটা কেন ভগ্নাশেষ হয়ে গেল? কলিঙ্গ বংশের কেউ বেঁচে আছে? ওই দিওয়ান রত্নাকরকে মেরে সব সম্পদা নিজের অধীনে নিল। এইটাই গ্রামে সবাই ভাবে। সেই সময় ওর বিরুদ্ধেতে দাঁড়ানোর কারোর কাছে সাহস ছিল না। অনেক বছর ওরা মহলেই থাকলো। তারপরে ওর পরিবারের লোকেরা এক এক করে মরতে শুরু করলো বিচিত্রভাবে। আর রাতের সময় সেই মহলে বিদঘুটে হাসি আর নুপুরের শব্দ শোনা যেত, আর যেন কেউ ঘুরতো। তাই ওরা সেই মহলটাকে ছেড়ে দিয়ে গ্রামের মাঝখানে একটা ঘর বানিয়ে থাকতে শুরু করে। সেদিন থেকে সেইখানে যাওয়ার কেউ সাহস করতো না। সেদিন থেকেই সেটা ভগ্নাশেষ হয়ে যায়। কলিঙ্কা বংশের 3য় বংশের একজনই বেঁচে আছে, সেইটা হলো বিরাজ। বড়রা নিজেদের মধ্যে কথা বলছিল। বিরাজ যে ওদের পেছনে বসেছিল সবকিছু শুনছিল। ও জানতো যে কলিঙ্কা বংশের ছেলে, কিন্তু যখন ওর জ্ঞান এসেছিল, ওর মা বাবা দুজনেই দেহ ত্যাগ করেছিল। আমি যে স্বপ্নগুলো দেখছি এই মহলের সঙ্গে জড়িত নাকি? ওনারা কি আমাকে কিছু বলতে চায়
এই গ্রামকে বাঁচানোর জন্য সব সম্পত্তি কি এই মহলের তলায় লুকিয়ে আছে? এটা ভাবতে ভাবতে বিরাট প্রাসাদে পা রাখার জন্য তৈরি হলো। ওই ভয়াবহ নুপুরের আওয়াজ আর হাসির ফোয়ারা বিরাজকে খুব ভয় পাইয়ে দিল। ওর শরীর পুরো ঘামে ভরে গেল। তাও ও অনেক সাহস করে প্রাসাদের ভেতরে নিধির খোঁজ করা শুরু করে দিল। প্রাসাদের মধ্যে থেকে কিছু খারাপ আত্মা বিরাজের মধ্যে প্রবেশ করলো। হঠাৎ করে ও হাওয়ায় লাফিয়ে উঠল আর মাটিতে পড়ে গেল। পাগলের মতন চিৎকার করে ও প্রাসাদ ছেড়ে গ্রামের দিকে পালায়। মধ্যরাত্রি হয়েছিল, তাই সারা গ্রাম নিস্তব্ধ ছিল। খারাপ আত্মার খোপে পড়ে গিয়ে বিরাজ দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে চড়ে পাহাড়ের উপর থেকে তলায় লাফায়। এরই মধ্যে বেড়াল ভূত এলো আর সমুদ্রে পড়ে যাওয়ার থেকে তাকে বাঁচালো। একে দেখে মনে হয় যেন একে ভূতে ধরেছে। আমাদের শক্তি দিয়ে ভূতটাকে তাড়াতে পারি। আজুম্বা আজুম্বা জম্বরা জম্বু আজুম্বা, জামাত পে আজুম্বা কম্বরা কম্বু আজুম্বা, আপ্রেকা বাপ্রেকা হামপাত স্বাহা ফাটাফাট স্বাহা। মন্ত্র পড়ার পরে ও অনেক চেষ্টা করলো, কিন্তু এই শক্তিশালী ভূতের সামনে বেড়াল ভূতের মন্ত্র খাপ খাওয়াচ্ছিল না। একে যে ভূতটা ধরেছে এই ভূতটা আমার থেকে শক্তিশালী। একে বাঁচানো আমার দ্বারা হবে না। আমি একে মন্ত্রজানা কাকির কাছে নিয়ে যাব। এটা ভেবে নিজের ল্যাজ দিয়ে ওকে ভালোভাবে বেঁধে হাওয়ায় উঠতে উঠতে ওকে নিয়ে মহুয়ায় পৌঁছায়। কিন্তু মন্ত্র জানা কাকি ওখানে ছিল না। কাকি তুমি কোথায়? আমার তোমার সাহায্য চাই। এই লোকটা ভূতের হাতে মরতে চলেছে। তুমি কোথায় আছো জানাও কাকি। বেড়াল ভূতের আওয়াজ কাকি শুনতে পায়। এটা জেনে যে কাকি বেতাল পাহাড়ে আছে, বেড়াল ভূত উড়ে ওইখানে যায়। কিন্তু বিরাজের ভিতরে যে ভূতটা ছিল বিরাজকে ছেড়ে উড়ে চলে গেল। পিতাল পাহাড়ে পা রাখার সাহস ছিল না, তাই ও উড়ে পালিয়ে গেল। না হলে কাকির হাতে ভস্ম হয়ে যেত। এটা ভাবতে ভাবতে ও ভেতরে গেল। অজ্ঞান হয়ে থাকা বিরাজকে মাটিতে শুয়ে দিল আর যা কিছু হয়েছিল সব কিছু কাকিকে জানালো। মন্ত্রজানা কাকি বিরাজের মুখে জল ছিটিয়ে দেয়। ও তখন উঠে বসে পড়ল। আই ছেলে, তুমি কে? তুমি কি জানো ভূত তোমাকে আহ্বান করেছিল? সবাই করে বেড়াল ভূত তোমাকে দেখেছে, তাই তুমি বেঁচে গেলে। না হলে এতক্ষণে তোমার সব সমুদ্রে ভাসতো। জ্ঞানে ফেরা বিরাজ কাকিকে যা কিছু হয়েছিল সব জানায়। আমার মাঝে মাঝে এসে থাকা সেই স্বপ্নের বিষয় জানার জন্য আমি সেই মহলে গেছিলাম কাকি। সত্যি তো যদি সেই সম্পত্তি পেয়ে যাই যেমন স্বপ্নে দেখেছিলাম, তো আমরা গ্রামকে নিশ্চয়ই বাঁচাতে পারবো। ঠিক আছে, চলো তোমার গ্রামে যাওয়া যাক। দেখতে হবে ওই প্রাসাদে সত্যি কোনো খাজানা আছে না ভূত। এইটা বলে মন্ত্রজানা কাকির সাথে বিড়াল ভূত আর বিরাজ ভিমলাপুরের জন্য বেরিয়ে পড়ে। ওইখানে পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাত্রি হয়ে যায়। সারা গ্রাম নিস্তব্ধ ছিল। তিনজনে গ্রামের বাইরের প্রাসাদের মধ্যে পৌঁছায়। গাবরা জামানজু। বিরাজের মধ্যে যে প্রেতাত্মাটা প্রবেশ করেছিল, কাকি তাকে নিজের মন্ত্রশক্তি দিয়ে বন্দি বানিয়ে নেয়। বল রে প্রেতাত্মা, তুই কে? আর বিরাজকে বারবার তুই আহ্বান কেন জানাচ্ছিস? এই প্রাসাদে কি সত্যি কোনো খাজানা রয়েছে? আমার আপন যে আমার রক্তে জন্মেছে, এই প্রাসাদে তাকে ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমার খাজানা আর কেউ পেতে পারবে না। আমার নাম তারা। আমাদের গ্রামে অনেক আগে কালিঙ্গ বংশের ছেলে রত্নাকর আর চন্দ্রাকর আমার বাবা গিরিধর বাবুর কাছে উচ্চ শিক্ষার জন্য আমাদের গুরুকুলে এসেছিল। আমি আর রত্নাকর তখন থেকে ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। কিছু বছর পরে বন্ধুত্ব প্রেমে বদলালো। কোনো কারণে আমার বাবা গিরিধর এইটা ভাবতো যে বড় লোকেরা সত্যি প্রেম
সত্যি করে ভালোবাসতে পারে না, তাই রত্নাকরের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য আমাকে সায় দিল না। আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদেরকে সহমতি দিলে তাহলেই বিয়ে করতে পারবো, না হলে আমাকে ভুলে যাও। এইভাবে যখন আমি নিজের অভিপ্রায়কে জানালাম, কোনোভাবে আমার বাবাকে রাজি করার জন্যে অনেক পায়ে পড়লো। বাবা রত্নাকর, যদি তোমার আমার মেয়ের সঙ্গে বিয়ে করার আছে, তাহলে আমার একটাই শর্ত, তোমাকে সব সম্পত্তি, অহংকার, প্রতিষ্ঠা সব ত্যাগ করতে হবে। আমাদের বাড়িতে এসে কষ্ট করতে হবে, আমার মেয়ের দেখাশুনো করতে হবে। যদি তুমি এইটা করার জন্য প্রস্তুত, আমি তোমাদের বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। যদি তুমি সম্পত্তি, জমিদারি ছাড়ার থেকেও বেশি প্রেমকে মান্যতা দাও, তাহলে তুমি আমাকে বলো, আমি বিয়ে দেব। সেই সময় আমাদের থেকে বেশি কালিং জমিদারগিরি, নাম যশ কিছুই ছিল না। এইটা আমার বাবাকে শপথ দিল। ও জমিদারি চায় না বলল। ও বাবাকে প্রতিজ্ঞা করলো যে আমাকে বিয়ে করে আমাদেরই গ্রামে কিছু কাজ করে ভালোভাবে জীবনযাপন করবে। এইটা জেনে আমার বাবা আমাদের বিয়ে দিয়ে দিল। বড় ছেলে জমিদারগিরি আর সম্পত্তিকে ছেড়ে একটা ছোট গ্রামে ঘর জামাই হয়ে চলে গেছে। তাই ছোট ছেলে চন্দ্রাবতকে জমিদার হিসেবে ঘোষণা করলো আমার শ্বশুর মশাই। কিছু সময় পরে আমরা ভালোই ছিলাম, একদিন গ্রামে খরা পড়ল। আমাদের কুয়োগুলো শুকিয়ে গেল। গ্রামের বড় কুয়ো থেকে জল আনতে আমি গিয়েছিলাম। অনেক মহিলারা এখানে জলের জন্য অপেক্ষা করছিল। ওদের কুয়ো শুকিয়ে গেছিল। গ্রামের সব মহিলারা বড় কুয়োর কাছে পৌঁছে গেল। 3 ঘন্টা দাঁড়ানোর পরে আমি 1 ঘড়া জল পেলাম। তোমার বর জমিদারের ছেলে, তুমি তো জমিদারের বউ, তাও এতক্ষণ জলের জন্য রোদে দাঁড়িয়েছো? তোমার বর যদি চায় প্রতিটা গলিতে কুয়ো খুঁড়িয়ে দিতে পারে। আমি এই কথাটা আমার বরকে জানালাম। ও নিজের ভাই চন্দ্রাবতকে গ্রামের স্থিতির কথা জানিয়ে সাহায্য চাইল। পরের দিন প্রতিটা গলিতে 2টো কুয়োর হিসেবে সারা গ্রামে মোট 32টা কুয়ো খোদা হলো। ততক্ষণ জলের অসুবিধার জন্য যারা ভুগছিল, গ্রামবাসীদের কষ্ট দূর হলো। আমাকে আর আমার বরকে খুব প্রশংসা করলো। সবাই সম্মানের দৃষ্টি দিয়ে দেখলো। তবে থেকে যখনই যার কিছু অসুবিধা হতো, আমার স্বামীর কাছে এসে তারা বলতো। আমার স্বামী তার ভাই চন্দ্রাবতকে যখন খবর পাঠাতো, বিমলাপুরের দিবান মশাই এসে আমাদের গ্রামের সমস্যাগুলোকে সমাধান করে যেত। আমাদের গ্রামের স্কুল, মন্দির, পুকুর, কল, রাস্তা সবকিছু বানানো হলো। দিনের পর দিন গ্রামের লোকেদের সম্মান আর ভালোবাসা বেড়ে চলে গেল। যদি আমাদের পয়সা হয়, যে কোনো কাজকে আমরা তাড়াতাড়ি শোধ করতে পারবো। টাকা দিয়েই সম্মান আসে, টাকার জন্য লোকেরা আমাদেরকে আদর দেবে। তোমার ভাইয়ের মতন আমাদের কাছেও যদি টাকা আর সত্তা থাকে, এই পুরো গ্রাম না, পুরো জেলায় আমাদের সম্মান আর ভালোবাসা সবাই দেবে, তাই না? সত্যি, কিন্তু আমার এমনই মজুরি করাটাই তো তোমার বাবার পছন্দ আছে, তাই না? উনি আজকে থাকবেন, কালকে থাকবেন না। ও কি জানে আমাদের কি ভালো লাগে, আমরা কি চাই। আমার আরামে থাকার মন হচ্ছে। আমি চাই লোকে আমাদের সম্মান করুক, আর তুমি অনেক কীর্তি প্রাপ্ত করো। আমরা গ্রামে ভালোবাসা সম্মানের সাথে থাকি, তুমি জমিদারের সিংহাসনে বসো। কিন্তু আমি তো তোমার বাবাকে কথা দিয়েছি। প্রতিজ্ঞা ছাড়ো। প্রতিজ্ঞা আমার বাবাকে করেছিলে, আমাকে নয়। আমি চাই আমার স্বামী জমিদার হোক, আমার স্বামী জমিদারদের মধ্যে সব থেকে বড় হোক, আর সব জমিদারের স্ত্রীরা আমার সম্মান করুক। আমাকে এই প্রতিজ্ঞাটা করতে হবে। আমার উপরে যে ভালোবাসাটা ছিল, সেটার জন্য আমার বাবাকে যে প্রতিজ্ঞাটা করেছিল সেটা সরিয়ে দিয়ে বিমলাপুরে গিয়ে নিজের বাবাকে বলল যে আমি বড় ছেলে, আমি জমিদারের গদিতে বসবো। তুমি নিজেই জমিদারি ছেড়ে দিয়ে চলে গেছিলে, এখন ফিরে এসে আবার বলছো যে তোমার জমিদার হওয়ার আছে। তোমার ছোট ভাই জমিদারি সামলে নিয়ে 2 বছরে খুব নাম যশ কামিয়েছে, এখন তুমি ওকে যেতে বলছো? বাবা, আপনার পরে বড় ভাইয়ের জমিদারি হওয়াটা এটাই ন্যায় আর ধর্ম। সেই সময় দাদা মানা করেছিল, তাই আমি বসেছিলাম এইখানে। এখন দাদা যদি নিজে এসে জমিদার হতে চায়, আমার কোনো আপত্তি নেই তাতে। এমন বলাতে আমার স্বামী জমিদার হয়ে গেল। আমার গ্রামের সাথে সাথে এই জেলায় 29টা গ্রামের লোকেরা একটা যুবরানী হিসেবে আমাকে খুব সম্মান করছিল। এটা দেখে আমি খুব খুশি হয়ে যেতাম। আমার স্বামী সব জমিদারের মধ্যে নায়ক হবার ইচ্ছা
আমার জন্য অনেক বেড়ে গেছিল। তার জন্য অনেক টাকা পয়সা লাগতো, তাই টাকার জন্যে, সোনার জন্য অন্য জমিদারের সাথে ব্যাপার করে খাজানা ভরতো। এমন ছিল, একটা দিন দিওয়ানজির দাদু দুয়ার কি এসছিল। আমি আপনার প্রপিতামহর সময় আপনার বাবার ওইখানে দিওয়ানের হিসেবে কাজ করতাম। অনেক ছোট ছিলাম তখন একটা সিদ্ধ গ্রামে এসে বলেছিল, 3টে বংশের পরে ভবিষ্যতে অনেক বড় বিপত্তি আসছে, সব কিছু শুকিয়ে যাবে। প্রথমে আমাদের গ্রাম, তারপরে আশেপাশে সব কটা গ্রামেই শুকিয়ে যাবে। তাই সেই বিপত্তির সঙ্গে লড়ার জন্যে আমাদের অনেক সম্পত্তি দরকার। এমন বলে একটা রহস্য প্রদেশে ভবিষ্যতে আসতে থাকা বিপত্তির জন্য খাজানা রাখা হচ্ছে। ওটা যদি আমরা এখন বার করতে পারি, তুমি সব জমিদারের উপরে নায়ক হতে পারবে। মানে জমিদার থেকে বড় অতি সম্পন্ন জমিদার হয়ে যাবে। আপনি বলছেন তো আমার শরীরে কেমন একটা করছে। সত্যি তো অত বড় নিধি, আমরা যে সম্পত্তি জড়ো করেছি তার থেকেও বেশি। তুমি আর তোমার পূর্বপুরুষ মিশে এখন অবধি যা সম্পত্তি অর্জন করেছো, সেইটা তুলনা করলে সমুদ্রতে একটা ফোঁটা। নিজের পূর্বপুরুষরা যেগুলো লুকিয়েছিল খাজানাটাকে পাওয়ার জন্য, সেদিন থেকে এমন কোনো প্রচেষ্টা ছিল না যেটা আমার স্বামী না করেছে। কিন্তু ওই খাজানাটার খোঁজ কেউ পেল না। দুর্বাকি এটা জানতো যে খাজানা আছে, কিন্তু এটা জানতো না যে ওটা কোথায়। নিধির যে কাগজপত্র ছিল প্রাসাদে কোথাও তো আছে, তাই আমরা রোজ দিন প্রাসাদে খুঁজতে থাকতাম। কিন্তু ওই নিধির রহস্য আমরা জানতেই পারলাম না। আমি এক পুত্রকে জন্ম দিলাম, প্রসবের সময় সে মরে গেল। আমার স্বামী যতদিন গেল জমিদারের গদির জন্য মোহ বাড়ল। টাকা পয়সা, মান সম্মান, অহংকার সব কিছু বেড়ে যাচ্ছিল। এছাড়া দিবান মশাই আর তার দাদু দুবার কি আমার স্বামীকে জমিদারের জমিদার বলে ওর অনেক নাম করতে শুরু করলো। তার জন্য আমার স্বামীর অহংকার আর অভিমান বেড়ে গেল। ও ভাবতে শুরু করলো যে ওকে কেউ ঠকাতে পারবে না। ওর এই ভয় ছিল যে ওর সিংহাসনকে ওর ভাই চন্দ্রাবত নিয়ে নিতে পারে, তাই ও নিজের ভাইকে খুন করিয়ে দিল। একদিন এক তান্ত্রিকের সাহায্যে ওই খাজানার জায়গা খোঁজার জন্য দিওয়ানজির সঙ্গে ওই খাজানা খুঁজতে গেল। তারা যাই হয়ে যাক, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আমি খুঁজে নিয়ে আসবো, ততক্ষণ তুমি মহল সামলাও। এমনটা বলে আমার স্বামী গেল, কিন্তু কোনোদিন ফিরল না। আমার খাবারে বিষ মিশিয়ে দিওয়ান মশাই আমাকে মেরে আমাদের প্রাসাদের পেছনের জায়গায় পুঁতে দিল। আমার স্বামী আমাকে প্রতিজ্ঞা করেছিল যে ও ফিরে আসবে। এই অপেক্ষায় আমি এটা ভেবে যে কোনো না কোনো দিন ফেরত আসবে, আমি প্রাসাদের সমাধিতে অপেক্ষা করছি। সমাধির মধ্যে থেকে আমার কান্নার আওয়াজ রাতে প্রতিধ্বনিত হতো, যেটা দিয়ে ভয় পেয়ে দিওয়ানজির পরিবার এর অনেক সদস্য রোগে পড়ল আর মরে গেল। কিছুদিন পরে সবাই প্রাসাদ থেকে ছেড়ে চলে গেল। বছর পেরিয়ে গেল, প্রাসাদ আস্তে আস্তে একটা ভগ্ন স্তূপে তৈরি হলো। কিছু বছর আগে কিছু চোরেরা কিছু পাওয়ার আশায় প্রাসাদের মধ্যে খোঁড়াখুড়ি শুরু করলো। তখন আমি সমাধির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলাম। তখন থেকে আমি প্রাসাদে ঘোরাঘুরি করছি। 3 প্রজন্ম আগে সিদ্ধ চেতাবনী দিয়েছিল, এখন ওই বিনাশকাল এসে গেছে। আমাদের গ্রামের পুরো ফসল শুকিয়ে গেছে আর খরা উগ্র রূপে ধ্বংস করছে। এই সংকটের সময় কেউ আমার প্রাসাদে পা রাখলো, তাই আমি ভাবলাম ওকে মেরে ফেলি, কিন্তু আপনারা ওকে বাঁচিয়ে দিলেন। খাজানা খোঁজার জন্য তোমার স্বামী যে গেছিল, কি হলো? আমি জানি না, তাই এত বছর ধরে এই প্রাসাদে আমার আত্মা শান্তি পাচ্ছে না। এই জন্য আমি প্রেতাত্মা রূপে ঘুরছি। তখনই মন্ত্রজানা কাকি একটা বেতাল রঙ্গোলি বানিয়ে রত্নাকরের আত্মাকে ডাকলো, কিন্তু অনেক ডাকার পরেও বেতাল আলপনার মধ্যে রত্নাকরের আত্মা আসলো না। অসহায় হয়ে সবাই বেতাল পাহাড়ের জন্য বেরিয়ে পড়ল। বম বম বেতালা দেবতম সা বিজয়ম লা প্রলয়ম, বম বম বেতালা। মন্ত্রজানা কাকি বেতাল মন্ত্রের জাপ করে বেতালের আহ্বান করলো। তুমি আমাকে কেন ডাকলে মঙ্গাতাই? কি দরকার তোমার, বলো। বেতালকে পুরো গল্পটা জানিয়ে রত্নাকরের আত্মা কোনোভাবে প্রসন্ন হচ্ছে না। তোমার সাহায্যের প্রয়োজন আছে। এই তারার আত্মাটাকে মুক্তি করতে হবে, গ্রামটাকে খরার থেকে বাঁচাতে হবে। তান্ত্রিক সত্যিতে গুপ্তধনের রাস্তা খুঁজে বের করেছিল,
যেটা কলিঙ্গর পূর্বপুরুষরা লুকিয়ে রেখেছিল। কিন্তু দুর্বুদ্ধিতে ভরা দুর্বাকী গুপ্তধনের রাস্তা জানার পরে রত্নাকরের সঙ্গে প্রতারণা করে মেরে ফেলে। সম্পত্তির লোভে রত্নাকরের আত্মাটাকে একটা শক্তিশালী প্রেতাত্মা রূপে পরিণত করে, আর সে তান্ত্রিকা দুর্বাকাকে বিকৃতভাবে মেরে ফেলে। সম্পত্তির প্রতি লোভ এত তার বেড়ে গেছিল, সে সেইটাকে ছাড়তে চাইছিল না। এইটাই কারণ হলো সে আত্মা হয়ে সম্পত্তিকে রক্ষা করছে। সে নিজে চাইলেও সে সম্পত্তি ছেড়ে যেতে পারবে না। সে একটা শক্তিশালী প্রেতাত্মায় পরিণত হয়েছে। তার ভাই চন্দ্রাবতেরও অকালে মৃত্যু, সেও প্রেতাত্মা হয়ে গেছে। দাদা, তুমি আমাকে মেরে ফেলেছিলে, তবু আমার তোমার প্রতি কোনো রাগ নেই। কিন্তু আমাদের বাবার মৃত্যুর পরে তোমার পরে আর কোনো বড় কেউ নেই। আমাদের প্রজাকে কে বাঁচাবে? শুধু বড় নয়, আমাদের কোনো উত্তরাধিকারী নেই। আমাদের সঙ্গে আমাদের বংশ শেষ হয়ে গেছে। না দাদা, আমাদের বংশ শেষ হয়নি। আমাদের ছেলে বেঁচে আছে, আমাদের গুরুমশাই গিরিধর। তোমার আর তারা বৌদির মধ্যে যে পরিবর্তন দেখে, উনি খুব ভয় পেয়ে গেছিলেন এমন বাচ্চা যদি এইখানে বড় হয় সে উন্মাদ হয়ে যাবে। এই ভেবে উনি খুব দুঃখিত হলেন। আর যমজ বাচ্চা হওয়ার পরে ওর মধ্যে থেকে একজনকে তোমার শ্বশুর মানে আমাদের গুরু গিরিধর মশাইকে দিয়ে দিলাম। তারা রত্নাকরের ছেলে বিরাজ নিজের দাদু গিরিধরের মৃত্যুর পরে অনাথ হয়ে গ্রামে গ্রামে ঘুরতে থেকে ভুলবশত নিজের পূর্বপুরুষের গ্রামে বিমলাপুর এসে ওইখানে কাজ করে বেঁচে আছে। যেদিন থেকে তারার আত্মা সমাধির থেকে বের হয়েছে সেদিন থেকে সুরক্ষা দিচ্ছে। রত্নাকর আর চন্দ্রাবতের আত্মারাও জেগে গেছে। তাই স্বপ্নতে বিরাজকে সে সম্পত্তির ব্যাপারে বলে। বিরাজ ওর নিজের ছেলে, তারা সেইটা জানতো না। তাই তারা প্রেতাত্মা তাকে মারার চেষ্টা করে। তাহলে ওই নিধিকে পাওয়ার রাস্তাটা কোথায়? কলিঙ্গ বংশের রক্ত বিরাজের শরীরে আছে। তার রক্তের গন্ধ শুনক সবারই প্রেতকে শোঙানোর পরে সেই তোমাকে নিধির রাস্তা বলে দেবে। চন্দ্রাবত প্রেতাত্মা বিরাজকে চিনে ফেলল। দাদা, এ কেউ আর নয়, তোমার ছেলে, আমাদের উত্তরাধিকারী। তোমার মাথায় যে অর্ধেক চন্দ্র চিহ্ন আছে সেইটা এর মাথায়ও আছে। এটা শোনার সাথে সাথে রত্নাকরের প্রেতাত্মা সাধারণ রূপে এসে গেল। ও নিজের ছেলেকে দেখল আর খুব খুশি হলো। ও নিধিকে নেওয়ার জন্য অনুমতি দিল। ও নিধি বিমলাপুর নিয়ে গিয়ে বিরাজ পুরো গ্রামকে আকাল থেকে বাঁচালো। মন্ত্রজালা কাকি গ্রামবাসীদের জানালো যে খরমল বংশের জমিদাররা কলিঙ্গ বংশের জমিদারকে অন্যায় করেছিল। আর এই পুরো খবরটা প্রমাণের সাথে সবাইকে বোঝালো। গ্রামবাসীরা ভণ্ডারীকে বিমলাপুর থেকে বাইরে বার করে দিল। খণ্ডহরওয়ালা প্রাসাদটাকে আবার থেকে সুন্দরভাবে বানিয়ে বিরাজকে জমিদারের গদিতে বসানো হলো। বিমলাপুর আবার থেকে পরিপূর্ণ হয়ে গেল। গ্রামবাসীরা খুশি হলো। মন্ত্রজানা কাকি গ্রামের ভালো হওয়ার জন্য যে যোগদানটা দিল, গ্রামে তাকে সম্মানের সাথে পালকিতে বসে ঘোরানো হলো। আপনারা পুরো গল্প শুনলেন তো? রত্নাকর যে প্রেমকে সম্পত্তির উপরে ভাবত, সে নিজের স্ত্রী তারার জন্য বরবাদ হয়ে গেল। বা বিমলাপুরের লোকেরা তাকে উৎসাহিত করে তার চোখে অহংকার নিয়ে আসে। নিজের স্ত্রী কথা শুনে নিজের শ্বশুরকে দিয়ে থাকা প্রতিজ্ঞা ভুলে নিজের ভাই চন্দ্রাবতকে সিংহাসন থেকে সরিয়ে রত্নাকর কি ঠিক করলো না ভুল করলো? গ্রামের লোকেদের জন্য রত্নাকর স্কুল, মন্দির, কত রাস্তা বানায়। দিওয়ানের দেখানো ভুল রাস্তায় হেঁটে সে নিজের ছোট ভাইকেও মেরে ফেলে। সে কি একটা ভালো লোক ছিল না খারাপ? এই সব প্রশ্নের উত্তর জানার পরেও যদি তোমরা না বলো তো তোমাদের অলস ভেবে মন্ত্র কাকির খুব খারাপ লাগবে। তাই দয়া করে নিজের উত্তর দিন।